খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা বিবাহ করেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। ভিডিওর থাম্বনেল আর টাইটেল থেকে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। ভিডিওটা একটা মিনিটও কিন্তু স্কিপ করবেন না। আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জীবনে অনেক সমস্যার কিন্তু সমাধান করতে পারে। যারা দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তির মধ্যে আছেন, যারা দাম্পত্য জীবনে ভীষণভাবে অখুশি, যাদের দাম্পত্য জীবনে সুখ বলতে কিছুই নেই, যেরকম জীবনটা চেয়েছিলেন সেরকম জীবনটা হয়নি, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আজকে তৈরি করা হয়েছে। অত্যন্ত শিক্ষামূলক একটা ভিডিও, তাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্য। টপিকটি হলো দাম্পত্য জীবনে কেন সুখ আসে না, কোথায় সমস্যা থাকলে দাম্পত্য জীবনে সুখ আসে না, এই ভিডিওটা বলবো এবং শেষে এই ভিডিওটা সলিউশনটাও করে দেবো, বা ভিডিওর মাঝেও যদি মনে করি আস্তে আস্তে সলিউশনের জায়গাটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। এখানে ডিভোর্সের কথা আমি এইভাবে, বা ডিভোর্স কাদের হয় এই জাতীয় কোনো ভিডিও নয়। এরকম ভিডিও আমাদের চ্যানেলে অনেক আগে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে জাস্ট সম্পর্কের ক্ষেত্রে কেন সুখ নেই সেই কথাটাই বলা হয়েছে। তো আসুন শুরু করা যাক। জন্মছকে এমন কিছু প্ল্যানেট থাকে, সেই প্ল্যানেটগুলো কিন্তু বৈবাহিক সম্পর্ককে আস্তে আস্তে নষ্ট করে তোলে, বা একেবারেই বিষাক্ত করে দেয়, বা একেবারেই ঠান্ডা করে দেয়। দেখুন, প্রতিটা গ্রহ, যেমন 9টি গ্রহ আপনার জন্মছকে বা আমার জন্মছকে, প্রতিটা লোকের বা প্রতিটা ব্যক্তির জন্মছকে বিভিন্ন ভাবকে সিম্পলিফাই করে। মনে রাখবেন, আপনার লগ্ন যেটা, তার অ্যান্টি ক্লকওয়াইজ দেখলে সপ্তম ঘর যেটি হয় সেটিই কিন্তু বিবাহের ঘর, এবং সপ্তম ঘরটা যে গ্রহের ঘর, সেই গ্রহটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। তো সাধারণভাবে আমরা কিছুই বুঝি না, তাই জন্যেই কী হয়, সম্পর্ক ভেঙে যায়। আজকে আমরা জানব কোন গ্রহ, কোন ঘর এবং কোন যোগ আপনার বিবাহিত জীবনে অশান্তি ডেকে আনতে পারে। সর্বপ্রথমে আমি বলবো সপ্তম ভাব। সপ্তম ঘরটা হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ একটি ভাব, সেই সপ্তম ভাবের মধ্যে অনেক কিছু কিন্তু দাম্পত্য জীবনে থাকে। যে কোনো একটা ব্যক্তির জাতক বা জাতিকার জন্মছকে দাম্পত্য জীবনের যে মূল কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দুটাই কিন্তু সপ্তম ঘর থেকে দেখা হয়। আপনার লগ্ন যেটা, তার উল্টো দিকেই হচ্ছে সপ্তম ঘর, একেবারে উল্টো দিকে। সেই উল্টো দিকের সপ্তম ঘরটি থেকেই আপনার জীবনসঙ্গী বা পার্টনার, আপনার শারীরিক ঘনিষ্ঠতা, আপনার বিবাহ, বৈবাহিক সুখ, আপনার জীবনে কতটা সুখ আছে, সেই সমস্ত কিছু, পার্টনারের সঙ্গে কতটা ম্যাচিং হবে, পার্টনার আপনাকে কতটা বুঝবে, সমস্ত কিছু কিন্তু এই সপ্তম ঘর থেকেই দেখা হয়। এবং সপ্তম ঘরটা কিন্তু বিবাহিত জীবনে সুখেরও, বা সুখ কতটা পাবেন সেটিও কিন্তু ওই সপ্তম ঘর থেকেই দেখা হয়। একদম কোর অ্যাস্ট্রোলজি দিয়ে বলছি, একদম সায়েন্স দিয়েই বলছি। এইবার সপ্তম ঘরের যে অধিপতি গ্রহ, সেটি কিন্তু আবার আরও একটা রোল প্লে করছে। এখানে দুটো জিনিস আমাদের দেখতে হচ্ছে, সপ্তম ঘর আর সপ্তম পতিকে, দুটি কিন্তু কি পজিশানে আছে এটির ওপর কিন্তু বিবাহিত জীবনে অনেক কিছু নির্ভর করে। দেখুন, যদি সপ্তম ঘরে কোনো পাপক গ্রহ থাকে, পাপক গ্রহ কাকে বলা হয় এটা একটু জেনে রাখুন। ইন জেনারেল অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে রাহু বলুন, মঙ্গল বলুন, বা কেতু, শনি, এইগুলি কিন্তু পাপক গ্রহ। শনি অনেক ক্ষেত্রে শুভ ফলদায়ী হয়ে থাকে, সেটা কিন্তু ঘটনাটা সত্যি, কিন্তু মনে রাখবেন শনি সম্পর্কের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেখানে রিলেশন, সেই জায়গায় কিন্তু যথেষ্টভাবে সমস্যা তৈরি করতে পারে, এটা কিন্তু আমরা দেখেছি। তাই রাহু, কেতু, মঙ্গল, শনি যদি দাম্পত্য ঘরে থাকে, মনে রাখবেন তাহলে কিন্তু বিবাহিত জীবনে উত্তেজনা বা কোনো রকমের আকস্মিক ঝগড়া, এগুলো কিন্তু ডেকে আনতে পারে। যেমন রাহু কি করে, রাহু যদি সপ্তমে থাকে, সন্দেহ, আপনি আপনার পার্টনারকে সন্দেহ করছেন যে আপনার পার্টনার হয়তো আপনার জন্য আইডিয়াল নয়, এই পার্টনার আপনার জন্য সুইটেবল নয়, পার্টনারের অন্য কারুর সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা। লক্ষ্য করে দেখবেন, রাহু যদি কোনোভাবে চন্দ্র বা শুক্রের সঙ্গে ঢুকে যায়,
পার্টনারকে নিয়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় সন্দেহ করার একটা মানসিকতা ক্রিয়েট করে যে পার্টনার সত্যি আমাকে ভালোবাসে, তো আমাকে যদি আমি যদি তাকে ছেড়ে দিই সে কীরকম থাকবে, একটা অদ্ভুত রকমের ডাউট তৈরি করে দেয় রাহু। একদম বিভ্রান্তি ও সন্দেহের মেন যে গ্রহ, এবং বিভ্রান্তি ও সন্দেহ থেকে ঝগড়া অশান্তি ঝামেলা সৃষ্টি হয়। দ্বিতীয় বলবো কেতু। কেতু যদি সপ্তমে থাকে, আপনারা লক্ষ্য করে দেখবেন কেতু মানে কি একটি সাপের লেজের দিকটা হচ্ছে কেতু এবং মাথার দিকটা হচ্ছে রাহু, দুটি পার্ট। কেতুর মধ্যে কিন্তু কোনো দৃষ্টি নেই, মাথা নেই, জাস্ট আছে কি অনুভূতি। কেতু মানসিকভাবে কিন্তু বিচ্ছিন্ন করে তোলে আপনার পার্টনারের থেকে। কেতু যদি সপ্তমে থাকে, আপনি আপনার পার্টনারের থেকে মানসিকভাবে একটা ডিট্যাচমেন্ট ফিল করবেন এবং ডিট্যাচ হয়েও যাবেন। কেতু কিন্তু কোনো শুভ কাজে, শুভ জায়গা বা শুভ কোনো কিছুর জন্য কিন্তু কেতু কখনোই আইডিয়াল ফল দেয় না। কেতু মানুষকে তার পার্টনারের থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন করে দেবে। কেতুর দশাতে সহজভাবে কোনো কাজ কিন্তু সঠিক পদ্ধতিতে হয়ও না। এবং কেতু সপ্তমে থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় জীবনে অরিজিনাল পার্টনার হয়তো আপনার সামনেও আছে, এটা বিবাহ হতেও ভীষণ সমস্যা করে। একটা পার্টনার সে দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে রিলেশনে যাওয়ার চেষ্টা করছে, আপনার জন্য পারলে নিজের জীবনটাও দিয়ে দিতে রাজি আছে, সে আপনার প্রেমে পাগল। অথচ কেতু সপ্তমে কি করছে, আপনাকে যখনই আপনি তার প্রতি কিছুটা ইনভলভ হতে চাইছেন, আপনাকে সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে চলে আসছে। কেতু এই মানসিক বিচ্ছিন্নতা কিন্তু ভীষণভাবে তৈরি করে। এটিও কিন্তু একটি বিবাহিত জীবনও সমস্যা তো অবশ্যই থাকে। যদি মঙ্গল থাকে, মঙ্গল হচ্ছে কি ক্রোধ, উষ্মা, রাগ ও সহিংসতার প্রতীক। তাই জন্যই মঙ্গল যদি থাকে, আকস্মিক ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কিন্তু বৃদ্ধি পায়। তবে সপ্তমে মঙ্গল সর্বক্ষেত্রেই যে খারাপ ফল দেয় লগ্নের সপ্তমে মঙ্গল, সেটাও আমি বলবো না। কারণ কর্কটের সপ্তমে যদি মঙ্গল থাকে, কিছু কিছু ক্ষেত্রে মঙ্গল তুঙ্গস্থ হয়, শুভ ফলদায়ী হয়। তুলার সপ্তমে যদি মঙ্গল থাকে, মেষ রাশিতে মঙ্গল মূল ত্রিকোণে থাকে, এখানেও কিন্তু বেটার ফল দেয়। কিন্তু এই সকল জায়গায় সপ্তম ঘরে মঙ্গল যদি মঙ্গল রাহুযুক্ত, মঙ্গল শনিযুক্ত, মঙ্গল কেতুযুক্ত হয়ে যায়, আপনি মনে রাখবেন বিবাহিত জীবনে কিন্তু যথেষ্ট সমস্যা সেটা কারণ হতে পারে। এবং আরও একটা ক্লু বলবো, অষ্টম ঘরটাও কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করে। অষ্টম ঘরে যদি মঙ্গল কেতু কোনোভাবে, মঙ্গল রাহু কোনোভাবে অবস্থান করে, তাহলে পার্টনারের দিকে পার্টিকুলার কিছু কিছু ফিল্ডের জন্য জানবেন আপনার বিবাহিত জীবনে হঠাৎ আকস্মিকভাবে সমস্যা চলে আসতে পারে। আকস্মিক সমস্যা, কারণ মঙ্গল কিন্তু লং রেসে সমস্যা আপনাকে দেবে না। আপনার ভালো চলছিল, হঠাৎ এমন কিছু একটা ঘটনা ঘটলো আপনার ম্যারিটাল লাইফে, আকস্মিক এমন একটা স্টেজে গিয়ে প্রবলেম ক্রিয়েট হলো যেটা আপনি এক্সপেক্টই করেননি। এই সমস্যাগুলো মঙ্গল কিন্তু দেয়। এবং যেটা বললাম, শনি যদি সপ্তমে থাকে, উদাসীন করে তোলে, সম্পর্কের মধ্যে কোনো একটা ক্লু থাকে না, সম্পর্কের মধ্যে রোম্যান্স কমিয়ে দেয়, দীর্ঘ দিন ধরে দুজনের থেকে ডিট্যাচ হয়ে আছে, কাছে আসতে চাইছে, একই ঘরে থাকে অথচ আলাদা বিছানায় শুচ্ছে, এরমও কিন্তু দাম্পত্য জীবনে ভীষণ মাত্রায় সমস্যাগুলো কিন্তু থাকে। তো এতক্ষণ তো মেন গ্রহগুলোকে নিয়ে বললাম, এবার আমি বলবো সপ্তম ঘরের অধিপতির অবস্থান। আপনার লগ্ন যেটা, তার অ্যান্টিক্লকওয়াইজ 7 নম্বর ঘর যেটা, সেটি হচ্ছে আপনার সপ্তম ঘর। এবং সেই ঘরটা যে গ্রহের ঘর, সেই গ্রহটা হচ্ছে সেই ঘরের অধিপতি, অর্থাৎ সপ্তমের অধিপতি। তার মানেটা কি, যদি আপনার মেষ লগ্ন হয়, আপনার সপ্তম ঘরকে তুলা হচ্ছে আপনার শুক্রের ঘর। বা যদি আপনার দেখেন মিথুন লগ্ন হয়, মিথুন লগ্ন কি, মিথুন লগ্নের সপ্তমকে সে হচ্ছে ধনুরাশি, অর্থাৎ বৃহস্পতি। এই বৃহস্পতি যদি বা এই আপনার শুক্র যদি মেষ লগ্নের জন্য বলছি, মিথুন লগ্নের জন্য বৃহস্পতি ধরেই বলবো, ষষ্ঠ, অষ্টম অথবা দ্বাদশ ঘরে অবস্থান করে, তাহলে তা দাম্পত্য সুখে বাধা সৃষ্টি করতে পারে। কারণ মনে রাখবেন, এই ষষ্ঠ যে ঘর আমাদের রাশিচক্রে, সেখানে প্রতিনিয়ত কলহ, মানসিক চাপ এগুলো কিন্তু দেখা হয়। যদি সপ্তমপতি কোনোভাবে ষষ্ঠ ঘরে অবস্থান করে, তাহলে প্রতিনিয়ত একটা কলহর, একটা রেগুলার বেসিস অশান্তি, নিজের ওপর মানসিক চাপ বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু ঘটতে পারে। যদি অষ্টমে থাকে, গোপনে
দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ঝগড়া, বিবাদ, অশান্তির সূত্রপাত, দাম্পত্যের আকস্মিক বিপর্যয় আসতে পারে যদি সপ্তমপতির অবস্থান খুব খারাপ হয়ে থাকে অষ্টম ঘরে। এবং দ্বাদশে যদি থাকে তাহলে শারীরিক সুখে একটা প্রতিবন্ধকতা এবং সেই নিয়ে অশান্তি এবং দূরত্ব এইগুলিই কিন্তু হয়। এবং এই গ্রহটি, এই সপ্তম গ্রহটি যদি কখনো রাহু, কেতু বা শনি দ্বারা আক্রান্ত হয় বা পীড়িত হয়, মনে করুন এই যে শুক্রের সঙ্গে শুক্র শনি একত্রে অন্য কোনো ঘরে বসে আছে, কথার কথা হচ্ছে এটা, এই যে মেষ লগ্নের সপ্তমপতি, আপনার যারা ভিডিওটা শুনছেন তাদের যেটা লগ্ন তার অ্যান্টি ক্লকওয়াইজ যে সপ্তম ঘর, সেই ঘরের যে অধিপতি গ্রহ, সেই গ্রহটা যদি কোনোভাবে শনির দ্বারা আক্রান্ত হয় বা রাহু কেতুর দ্বারা আক্রান্ত হয়, আপনি অবশ্যই এটা কিন্তু জেনে রেখে দেবেন, জীবনে যেখানে যেখানে সেই শনির দশা ঢুকবে এবং সেই শুক্রের দশা ঢুকবে, এই দশাগুলো আপনি পাবেন, ওই সপ্তমপতির দশা, শনির দশা পাবেন, মানে যে গ্রহটার সঙ্গে শনি মার্জ হলো বা রাহু কেতু মার্জ হলো যে গ্রহটির সঙ্গে, সেই গ্রহের দশাগুলি আপনার জীবনে যখন চলবে এবং চলার সময় ট্রানজিটে বা গোচরগতভাবে যদি সেই গ্রহটা কোনো দুর্বল থাকে বা দুর্বল ভাবের ওপর দিয়ে পাস করে বা দুর্বল অবস্থানে থাকে, নেগেটিভ কোনো নক্ষত্রের ওপর দিয়ে অবস্থান করে বা নক্ষত্র পাস করছে, অ্যান্টি কোনো গ্রহের নক্ষত্র পাস করছে, তাহলে কিন্তু জানবেন ম্যারিটাল লাইফে আপনার সমস্যা আসা থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না, এই জিনিসটা কিন্তু জানবেন। এবং সপ্তম পতি কোন নক্ষত্রে আছে, সেই নক্ষত্র অধিপতিটা কতটা তার মিত্র সেটাও কিন্তু দেখতে হবে, এবং সেই নক্ষত্র অধিপতিটা কোথায় কী অবস্থানে আছে সেটাও কিন্তু দেখতে হবে। দেখুন, এরপর যেটা বলবো যে শুক্র এবং বৃহস্পতির মেন ভূমিকা। শুক্র এবং বৃহস্পতি দুটি কিন্তু বিবাহের কারক গ্রহ এবং এই শুক্র বৃহস্পতি দাম্পত্য জীবনেরও কিন্তু মূল কারক গ্রহ। শুক্র হচ্ছে কি, যারা জাতক হয় বা পুরুষ হয়, পুরুষদের জন্য স্ত্রী, প্রেম, রোমান্স, শারীরিক আকর্ষণ সমস্ত কিছু কিন্তু শুক্র, এবং বৃহস্পতি হচ্ছে কি নারীদের জন্য বা মহিলাদের জন্য স্বামী, সম্মান, স্বামীর থেকে কতটা কি পাবেন, আপনার সংসার কীরকম হবে, আপনার সংসার কোথায় হবে, কোন জায়গায় হবে, বৃহস্পতি এতটাই কিন্তু পারফেক্টলি বলে দিতে পারে। যদি শুক্র বা বৃহস্পতি দুর্বল নবাংশে থাকে, নবাংশটা কি একটা যে কোনো হরোস্কোপের এমআরআই স্ক্যান, তো দেখুন যদি শুক্র বা বৃহস্পতি দুর্বল নবাংশে থাকে, শুক্র বৃহস্পতি যদি পাপক গ্রহ দ্বারা আক্রান্ত হয়, ধরুন শুক্র কারো জন্মছকে ভালো তো আছে কিন্তু শনি দ্বারা পীড়িত হয়ে গেছে, রাহু দ্বারা পীড়িত হয়ে গেছে, সেটা বুঝবেন কিভাবে? আইদার শুক্র শনি একত্রে থাকবে, নাহলে শুক্রের উল্টো দিকে শনি থাকবে, শুক্রের উল্টো দিকে রাহু থাকতে পারে, শুক্র রাহু একত্রে, শুক্র কেতু একত্রে। তেমনি বৃহস্পতি যদি শনিযুক্ত কোনোভাবে হয়ে যায়, বৃহস্পতি যদি রাহুযুক্ত কোনোভাবে হয়ে যায়, বা বৃহস্পতি যদি কোনোভাবে কেতুযুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু জানবেন অবশ্যই আপনার ম্যারিটাল লাইফে এই সকল গ্রহের দশা অন্তর্দশা যখন চলবে, ট্রানজিটে যখন এই গ্রহগুলো খারাপ থাকবে, অবশ্যই আপনি সমস্যা ভোগ করবেন। এবং অষ্টম বা দ্বাদশ ঘরে যদি এই গ্রহগুলো অবস্থান করে কোনোভাবে, তাহলেও কিন্তু হবে, তার মানে একটা কানেকশানই যদি থাকে তাহলেই কিন্তু হবে। আমি অনেকগুলো কানেকশান বলছি, এগুলো একটা কানেকশান হলেই যে একমাত্র হয় তা না, বিভিন্ন রকম যতগুলো কানেকশান রিসার্চ করে পাওয়া গেছে সেগুলোকে কিন্তু আমি এখানে বলছি। এই সকল কানেকশান থাকলে দাম্পত্য সুখ কখনো কখনো এক প্রকার দুরাশা হয়ে যাবে। বিশেষভাবে শুক্র রাহু সংযোগ বিকৃত সম্পর্ক বা প্রতারণার ইঙ্গিত দেয়। যদি শুক্র একত্রে থাকে, দাম্পত্য জীবনে পার্টনার চিট পর্যন্ত করছে, এরকমও কিন্তু দেখতে পাওয়া গেছে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটি হলো মাঙ্গলিক দোষ ও দাম্পত্য। দেখুন, মঙ্গল যদি লগ্নের দ্বিতীয়, লগ্নের চতুর্থ, লগ্নের সপ্তম, লগ্নের অষ্টম, লগ্নের দ্বাদশভাবে অবস্থান করে জন্মছকে, তাহলে আপনাকে মাঙ্গলিক যোগের ক্রাইটেরিয়ার মধ্যে ফেলা হলো, রাশি ধরে কিন্তু বলছি না। এইবার এই সকল ঘরগুলোতে মঙ্গল যদি অবশ্যই রাহুযুক্ত, কেতুযুক্ত, শনিযুক্ত হয়ে অবস্থান করে, তাহলেই কিন্তু আপনি মাঙ্গলিক দোষের ক্রাইটেরিয়ায় পড়লেন। তবে স্থান বিশেষে যদি মনে করেন এই সকল জায়গায় মঙ্গল
আপনার জন্মচক্রে রাহুর সঙ্গে আছে বা কেতুর সঙ্গে আছে বা শনির সঙ্গে আছে, সেখানে মঙ্গল আবার তুঙ্গস্থ, এরম যদি হয়, যেমন মকর রাশিতে মনে করুন মঙ্গল রাহু মঙ্গল কেতু যোগ হয়ে আছে, মঙ্গল শনি যোগ হয়ে আছে, বা মেষ রাশিতে মঙ্গল শনি মঙ্গল রাহু মঙ্গল কেতু এরকম কোনো যোগ হয়ে আছে, তাহলে কিন্তু জানবেন মাঙ্গলিক দোষের ক্রাইটেরিয়া থেকে আপনি অনেকটা রেহাই পেলেন। মাঙ্গলিক দোষ অন্তত আপনাকে কোনো ক্ষতিটা করবে না, এটা সবসময় জানবেন। কিন্তু যদি অন্যান্য কোনো ঘরে হয়, মেষ বা মকর ছাড়া অন্য কোনো ঘরে হয়, এই দোষে কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি, সহিংসতা, এমনকি বিচ্ছেদ পর্যন্ত নিয়ে আসতে পারে। এরপর বলবো শনির একটা ছোট্ট প্রভাব। শনির প্রভাবটা কি? শনি খুব ঠান্ডা ও বিলম্বকারী গ্রহ। যদি এটি সপ্তম ঘরে থাকে, সপ্তম ঘর শুক্র বৃহস্পতির ওপর দৃষ্টি দেয় বা সপ্তম পতির ওপর শনির দৃষ্টি থাকে, তাহলে কিন্তু আপনি জেনে রাখবেন দেরিতে বিবাহ, মানসিক দূরত্ব এবং বিবাহিত জীবনে এটাও দেখা গেছে আফটার ম্যারেজ একটা দায়িত্ব এনে দিল, সেখানে ভালোবাসা বলে কিছু থাকলো না, একটা জাস্ট কর্তব্য করার মতো করে মানে বিবাহিত জীবনে তাদের চলছে। মানে আমরা বলি না যে বিবাহ তো করেছে, স্ত্রীর প্রতি সব দায়িত্ব কর্তব্যবোধ সবই পালন করছে, কিন্তু সেই টানটা দুজনের প্রতি নেই, এই রকম। রাহুকেতু যেখানে থাকে সেখানে বিভ্রান্তি আর কামিক ছাড়া কিছুই কিন্তু দেখতে পাওয়া যায় না। দেখুন, রাহুকেতু শুধু সপ্তম বলে নয়, যে কোনো ঘরে থাকবে আপনি বিভ্রান্তি বা একটা ভ্রমের সৃষ্টি করবে, কারণ রাহুকেতু মানেই একটা ভ্রমের কারক গ্রহ। অনেক জায়গায় আপনারা লক্ষ্য করে দেখবেন সপ্তমে থাকে, চতুর্থে আছে, দ্বিতীয় আছে, রাহু আছে মানে খুব ভালো ফল, রাহু মূল ত্রিকোণে আছে, অনেকেই কিন্তু এই জিনিসগুলো আপনারা বেসিক্যালি ধরে থাকেন। দেখুন, রাহু এটা সবসময় জানবেন, রাহু কিন্তু ভ্রমের কারক গ্রহ, কেতু কিন্তু ভ্রমের কারক গ্রহ। রাহু যদি সপ্তমে থাকে, আপনার প্রেম হয়তো হবে, কিন্তু সেই প্রেমকে আপনি বিশ্বাস করতে পারবেন না যে সেই প্রেমটা আদৌ আপনার জন্য থাকবে কিনা, সেই পার্টনার আদৌ আপনার জন্য আইডিয়াল কিনা। কেতু যদি সপ্তমে অবস্থান করে, সেই ব্যক্তি নিজে এই সম্পর্ক থেকে দূরে সরে যেতে চাইবে, এবং রাহু কেতু পূর্বজন্মের কর্মের ফল হিসেবেও কিন্তু বিবেচিত হয়ে থাকে। বিশেষ করে কেতুর ক্ষেত্রে বলবো, যদি আগের জন্মের অভিশাপ থাকে, কোনো আগের জন্মের অভিশাপ থেকেও কিন্তু সপ্তমে কেতু দোষ তৈরি করে। তার মানে বুঝতেই পারা গেল কি বললাম। আচ্ছা, নবম অষ্টম ও দ্বাদশ ঘরের সংযোগটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলিকে বলা হয় দারিদ্র্য যোগ। যদি রবি শুক্র একত্রে বা রবি শনি একত্রে আপনার সপ্তমভাবে অবস্থান করে, যদি এই যোগগুলো থাকে, তবে কিন্তু ম্যারিটাল লাইফে কখনো না কখনো এই সমস্ত গ্রহের দশাগুলো চললে আপনার জীবনে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা বিবাহিত জীবনে খুবই বেশি। যদি অষ্টম ঘর বা দ্বাদশ ঘর বা নবম ঘর একত্রে হয়ে যায়, লক্ষ্য করে দেখবেন, যদি দ্বাদশ ঘর হয় শারীরিক দূরত্ব তৈরি করবে, নবম ঘর হলে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির একটা অভিশাপ পাবেন, পারিবারিক অশুভতা পাবেন। এবং এটাও আমি তার সঙ্গে আপনাকে বলবো, অষ্টম ঘর যদি পীড়িত থাকে কোনোভাবে জন্ম ছকে, মনে রাখবেন কোনো অশুভ গ্রহ থাকে, তাহলে পার্টনারের আপনার প্রতি অতিরিক্ত মাত্রা একটা কামুক চাহিদা থাকবে, যেটা আপনি কন্টিনিউ কিন্তু মেটাতে পারবেন না, সবসময় পারবেন না, এই কথাটাই বলছি। চেষ্টা করবেন কিন্তু কন্টিনিউ পারবেন না, এবং বেশ কিছুটা কিন্তু আপনাকে অনেক সহ্য করে কিন্তু চলতে হবে। দেখুন, এতক্ষণ আমি অনেকগুলো সমস্যার কথাই বললাম, এবার আমি সর্বপ্রথম বলবো যে জিনিসগুলি করলে আপনাদের সমাধান হতে পারে। প্রতিকার কিন্তু আমি বলবো, গ্রহদের প্রতিকার করার আগে আমি বলবো, যে কোনো সমস্যা তৈরি হয় একটা সমস্তটাই কিন্তু একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, এটা সবসময় কিন্তু জানবেন। তো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেনটা কিভাবে, সেই কথাটা এবার বলবো। যদি ভিডিওটা এতক্ষণ ধরে যারা শুনছেন ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কিন্তু প্রেস করে দেবেন, যাতে করে আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। যে কথাটি বলতে যাচ্ছিলাম, দেখুন, শুক্রবার করে একটা পুজো করা, বৃহস্পতিবার করে একটা মন্দিরে পুজো দেওয়া, রাহু কেতুর জন্য কোনো রকমের পুজো দেওয়া, বা শনির জন্য শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালা, দাম্পত্য রক্ষার জন্য, দাম্পত্য জীবনে কোনো সমস্যা থেকে দূরে সরার জন্য, বা দাম্পত্য জীবনে সমস্যা না আসার জন্য দুর্গা ঠাকুরের পুজো করা, এইগুলো আপনারা করুন। কিন্তু তার পাশাপাশি আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে কোনো সম্পর্ক জেনে রাখবেন, সেটা বিবাহ হোক, বন্ধু হোক, কিসের ওপর তৈরি হয়? বন্ধুত্ব, বিশ্বাস আর শ্রদ্ধা, এই তিনটের কম্বিনেশনে যে কোনো সম্পর্ক তো তৈরি হয়। সর্বপ্রথম আমি আপনাকে বলবো, আপনার জন্ম ছকে
যে কোনো একটা জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে যদি দাম্পত্য জীবনে আপনি সমস্যায় থাকেন, সবার আগে আপনার গ্রহগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন সেই গ্রহগুলোর কোন জায়গা থেকে আপনার জীবনে সমস্যা আসছে। অনেকের ক্ষেত্রে দেখবেন টাকা পয়সা ঠিক আর্নিং নেই, ওই জন্য একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখবেন কেরিয়ারে সেটেলমেন্ট নেই, সেটা থেকে সমস্যা তৈরি হচ্ছে। কারুর আবার এখানে যে শারীরিক সুখ পাচ্ছে না, সেটার জন্য একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলোকে পার্টিকুলারলি আগে আইডেন্টিফাই করুন কোন গ্রহটার কারণে আপনি বিবাহিত জীবনে সঠিকভাবে সুখী হতে পারছেন না। দেখুন, বিবাহিত জীবন মানেই যে একমাত্র পার্টনারকে নিয়ে আপনি আছেন তা না। পার্টনারের আনুষঙ্গিক যেগুলো আছে বা যারা আছে, পিতামাতা, তার পিতামাতার কথা বলছি, তাদেরকে নিয়েও বোঝাচ্ছে। কিন্তু যদি আপনি না তাদেরকে নিয়ে চলতে পারেন, হ্যাঁ, এটা কিন্তু সুখী বিবাহিত জীবন হলো না। বিবাহিত জীবনে স্বামী স্ত্রী থাকবে, কিন্তু দুজনের বিবাহ মানে তো দুটো, মানে একজন হাজব্যান্ড একজন ওয়াইফ হয়ে গেল তা তো নয়, তাদের পরিবারেরও একটা মিল হয়। এবার আপনি যদি লক্ষ্য করে দেখেন আপনি সবাইকে নিয়ে চলতে পারছেন না এবং আপনার পার্টনারের সঙ্গে কোনো না কোনো জায়গায় আপনার কিছু সমস্যা হয়ে গেছে, আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনার বিবাহিত ঘর, বিবাহিত জীবন নিয়ে কোথাও না কোথাও পার্টিকুলার কোনো কিছুর জন্য এই সমস্যাটা তৈরি হচ্ছে, যেগুলো আমি এক্সাম্পল দিলাম একটু আগে। যে টাকা পয়সার যে জায়গা, কেরিয়ারের জায়গা, শারীরিক সুখের জায়গা, কোথাও প্রবলেম হচ্ছে। তো দুজনের হরোস্কোপ ভালো করে স্টাডি করে আমার মতে যেখান থেকে সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু রেকটিফাই করার চেষ্টা করুন। যেমন ধরুন, টাকা পয়সা নিয়ে যদি সমস্যা হয়, এক্সট্রা ইনকাম বাড়ালেন। কখনো কখনো যদি দেখেন শারীরিক সুখের যে প্রবলেমটার কথা বলছি, সেটা মনস্তাত্ত্বিক পুরো ব্যাপার। যার সমস্যা হচ্ছে তাকেও বুঝতে হবে, তাকে বোঝানো, তাকে সহজভাবে বন্ধুর মতো করে বোঝানো, এগুলোর জন্য সাইকোলজিস্ট আছে, তারাও অনেক হেল্প করতে পারে। পুরোটা সায়েন্স ভিত্তিক করে ভিডিওটা তৈরি করেছি, আমি জানি না কতটা ভালো লেগেছে। পার্টিকুলারলি যতটা ভেতরে ঢুকে বোঝানো যায় ততটা আমি বোঝালাম। এইবার ভিডিওটা শেষ করব, তবে তার আগে বলে দেব যে আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কী জাতীয় ভিডিও চাইছেন সেটিও উল্লেখ কিন্তু করবেন। আপনার জন্মছকে কি এমন কোনো দোষ আছে যেগুলো বললাম সেগুলো কমেন্ট করে জানান। আর যদি চান অবশ্যই কিন্তু মনে করলে আমাদের সঙ্গেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, বুকিং সাপেক্ষ বুকিং করলে সমস্ত কিছু কিন্তু আমরা ওইখানেই জানিয়ে দেবো কীভাবে কি করতে হবে না করতে হবে। তো আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।